আসসালামু আলাইকুম, শুভ সকাল। অ্যাপারেল ম্যানুফ্যাকচারিংয়ের 4 নম্বর ক্লাসে সবাইকে স্বাগতম। আচ্ছা, তো প্রথমে একটা জিনিস ক্লিয়ার করে ফেলি, আপনারা নিজেরা একটু লাস্ট টাইম রিভিউ করেন আপনাদের সবার যারা যেই টপিক বলছেন সেই টপিকগুলো ঠিক আছে কিনা, টপিকগুলো অ্যাকর্ডিংলি আছে কিনা। এবং এখন যদি কেউ থাকেন যে নিজেরা টপিক গতকালকে সিলেক্ট করেন নাই, আজকে আরেকবার টপিক নিতে চান, গতকালকে বলেন নাই, তো আমি এই যে ফাঁকা টপিকগুলোর ভেতরে আরেকটা অ্যাসাইন করে দিব। এই যে এখানে যেগুলো বোল্ড করে দেওয়া আছে এগুলো আপনারা চুজ করে নিচ্ছেন যাদের আইডি বোল্ড করা আছে। আর এই পাশে যে ঘরগুলো ফাঁকা আছে ডান পাশে আইডি আর নাম আছে, এগুলো তারা নিজেরা চুজ করে নেই, আমি অ্যাসাইন করে দিচ্ছি। আচ্ছা, তাহলে আমি শুরুর থেকে যাই। আইডি 13 এখানে আছে? তাহলে জুলিয়ানারটা ঠিক আছে। আইডি 91? আইডি 75? আচ্ছা, আইডি 54? আইডি 1? 53? 73? ওকে। 31? 63? ওকে। 04? 08? 08 তো ঠিক আছে। 74? ওকে। 45? 09? 47? 47 ঠিক আছে মনে হয়। 76? ওকে। 80? 67? 51? 46? আচ্ছা, সরি 44? আচ্ছা, 66? 60? 79? 50 আর 23? আচ্ছা, এবার এই ক্লাসে যারা উপস্থিত আছেন টপিক নেন নাই, আমি এই পাশে আইডি দিয়ে অ্যাসাইন করে দিছি, তো তারা বলেন তাদের নিজেদের কোনো প্রেফারেন্স আছে কিনা। ইয়েতে হোয়াটসঅ্যাপ গ্রুপে গেলে দেখবেন এই শিটের লিঙ্কটা দেওয়া আছে, সেখানে ঢুকে নিজেরা টপিক বলতে পারেন। এখানে মনে হয় দুই একটা নতুন ফেজ দেখতেছি আমি আজকে, তো আপনারা নিজেরা যাদের টপিক এখনও মানে চুজ করার অপশন আছে, মানে আপনারা বলতে পারবেন। প্রেজেন্টেশনটা আগামী রবিবার হবে, আগামী রবিবার শার্প 10টা থেকে শুরু হবে। যে ডুয়াল পিরিয়ডে একসাথে নিয়ে নিব আর কি ওই দিন। আগামী রবিবার আমার ডাবল পিরিয়ড আছে 10টা থেকে 1টা পর্যন্ত। 4 তারিখ না প্রেজেন্টেশনের ডেট দিলাম? ওই তো 4 তারিখ। হ্যাঁ, অফলাইন হবে। আর অনলাইন সাবমিট করার জন্য আমি আর 1 দিন বা 2 দিন টাইম দিব। আপনারা সেদিনই রেকর্ড করে ফেলবেন, লাইভ রেকর্ড করবেন, অথবা আপনারা ইয়ে করতে পারেন, ঘরে আলাদা রেকর্ড করে দিতে পারেন সেম প্রেজেন্টেশন। আচ্ছা, ঠিক আছে, তাহলে এই পার্টটা গেল। আজকে আমরা সরাসরি পড়ার ভেতর ঢুকে যাই। তাহলে অ্যাপারেল ম্যানুফ্যাকচারিংয়ের যে ফ্লো চার্টটা বলতেছিলাম, যে ফ্লো চার্টটার কথা বারবার বলতেছিলাম, যে এই অ্যাপারেল ম্যানুফ্যাকচারিংয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা আপনারা শিখবেন সেটা হচ্ছে অ্যাপারেল ম্যানুফ্যাকচারিংয়ের ফ্লো চার্ট। এবং এইটাই আমরা পুরা যে অ্যাপারেলের 4টা কোর্স আছে এখানেরই বিভিন্ন জিনিসপত্র আমরা শুধু ব্যাখ্যা করতে থাকবো, এবং ওইটার হচ্ছে অ্যাডভান্স লেভেলে লেখাপড়াতে যাব যদি আপনারা 3 আর 4 পড়েন আর কি। আচ্ছা, ঠিক আছে, তাহলে জুলিয়ান সামনে চলে আসেন। সামনে চলে আসেন ক্যামেরার সামনে। আচ্ছা, তাহলে এখানে দাঁড়ান। প্রথমে তাহলে অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিংয়ের জন্য আমাদের কোথায় গিয়ে শুরু হয়, মানে আমাদের প্রোডাকশন প্ল্যানটা কোন জায়গা থেকে শুরু হচ্ছে বা প্রোডাকশন সিকোয়েন্সটা। প্রথমে একটা কনসেপ্ট থাকে আমাদের মাথার ভিতরে, একটা চিন্তা থাকে যে আমরা একটা পোলো শার্ট বানাবো, বা আমরা এতদিন টি শার্ট পরতাম, এখন টি শার্টটা নেক্সট লেভেলে নিয়ে যেতে হবে। টি শার্টে হচ্ছে কলার নাই, শুধু ওখানে একটা রিপ ফ্যাব্রিক থাকে, নেক রিপ ফ্যাব্রিক, গলায় রিপ ফ্যাব্রিক থাকে। আজকে কি টি শার্ট পরে আসতেন কেউ? হ্যাঁ, আপনার নাম কি জানো? না, ইমনের আগে তোয়াসিন। এই যে তোয়াসিন আজকে টি শার্ট পরে আসছে, ওইটারও গলায় হচ্ছে নেক রিপ ফ্যাব্রিক আছে, নেক রিপ, এবং হাতে স্লিভ রিপ নাই, হাতে হচ্ছে ওই যে হেমিং করা আছে, যেটা হচ্ছে ফ্ল্যাট লক সুইং মেশিন। গতকালকে ল্যাব ক্লাসে আপনারা দেখলেন, গত পরশুদিন ল্যাব ক্লাসে। তো এখন আমরা চিন্তা করতেছি যে এই আমরা টি শার্ট বানাই, আমাদের XYZ ইন্ডাস্ট্রি, আমাদের ইন্ডাস্ট্রিটার নাম হচ্ছে XYZ RMG। না, ডেনিম হলে তো আমরা আপাতত টপস নিয়ে আলোচনা করতেছি। ডেনিমে টপও হয়, বটমও হয়, আর আমরা নিট গার্মেন্টস নিয়ে আলোচনা করতেছি। ডেনিম হচ্ছে ওভেন।
RMG লিমিটেড। তো আমরা এতদিন টি শার্ট তৈরি করতাম, এবার আমরা পোলো শার্ট তৈরি করব। তাহলে পোলো শার্ট তৈরি করার আগে আমাদেরকে এই যে এই ডিজাইনটা, এই কনসেপ্টটা আমাদেরকে ইয়ে করতে হবে, তাই না? আমাদেরকে এটা মানে মাথায় ভাবতে হবে, ভাবার পর সেটাকে গ্রাফিক্যালি প্রেজেন্ট করতে হবে। গ্রাফিক্যালি মানে কি, বা ইলাস্ট্রেশনের মাধ্যমে, ছবির মাধ্যমে প্রেজেন্ট করতে হবে। এবার একটা লাইভ এক্সাম্পল আপনারা দেখেন। এই যে ইন্ডাস্ট্রিগুলোর কাছে বা মার্চেন্ডাইজাররা যারা, তারা এগুলো নিয়ে কন্টিনিউয়াসলি ডিল করে। এটা একটা এই যে লাইভ মানে একটা রিয়েল এক্সাম্পল, জাগুয়ার একটা বায়ার, সেই জাগুয়াররা কোনো একটা নির্দিষ্ট গার্মেন্টস ইন্ডাস্ট্রিকে এই যে টেক প্যাক দিছে। টেক প্যাক হচ্ছে শর্ট ফর্ম, এটাকে বলে টেকনিক্যাল প্যাকেজ। টেকনিক্যাল প্যাকেজ হচ্ছে একটা PDF ফাইল, 10 থেকে 12 পেজের হতে পারে। ওখানে ওই স্টাইলটার, ওই অর্ডারটার সব ইন ডিটেলস লেখা থাকে। আমি এখনই এই আলোচনায় যাব না, আপনাদের মানে এখনই এত ভারী খাবার দিব না আর কি। আগে আপনাদের বেসিক জিনিসপত্রগুলো আগে ডিসকাস করবো। তো এটা একটা টেকনিক্যাল প্যাকেজ, এবং তার ভিতরে সেন্টারে আমরা কি দেখতেছি, ডিজাইন বা স্কেচ। মানে এটাই হচ্ছে আমার গার্মেন্টসের বেসিক প্ল্যান। এইটাই আমাকে হচ্ছে ফিজিক্যালি মানে কি বলবো, এটা ফিজিক্যাল ওয়ার্ল্ডে বস্তু হিসেবে বানাইতে হবে, তাই না? এটা এখন আমাদের কনসেপ্টটা ব্রেইনে ছিল, ব্রেইন থেকে আমরা জাস্ট ইলাস্ট্রেটরের মাধ্যমে বা অন্য কোনো সফটওয়্যারের মাধ্যমে আমরা জাস্ট জিনিসটা তৈরি করছি, তাই না? এটাই হচ্ছে ডিজাইন বা স্কেচ। এতটুকু নিয়ে আশা করি কারো কোনো কনফিউশন থাকার কথা না। ওকে, তাহলে জুলিয়ানের যেই পোলো শার্টটা, এটার ডিজাইন পার্টটা বা স্কেচ পার্টটা গেল। আর যাওয়ার পর এবার কি আসে, এরপর আমাকে হচ্ছে এইবার আপনারা বলেন, এই পোলো শার্ট আপনার কি দাঁড়িয়ে থাকতে প্রবলেম হচ্ছে? আচ্ছা, এই পোলো শার্টে ফ্যাব্রিকের মানে কাট প্যানেল বা বডি প্যানেল, কাপড়ের টুকরা কয়টা আছে? 4টা। আচ্ছা, 4টা কয়জন? 3টা কয়জন? হ্যাঁ, 3টা হচ্ছে একজন, তৃষ্ণা। তারপরে 4টা কয়জন? বড় করে হাত তুলতে হবে যাতে আমি গুনতে পারি। মানে এখানে কাপড়ের টুকরা কয়টা আছে? 5টা। আচ্ছা, আমি শুনি 4টায় কয়জন? হ্যাঁ, 4টাতে কনফিডেন্টলি হাত তুলতেছে না যারা তুলতেছে। আচ্ছা, 5টাতে কয়জন? ওকে, আমি এবার তাহলে ইয়ে করি। নাহিদ, 5টা কি কি একটু বলেন তো, একটু ভালো হয় আপনি যদি অর্ধেক ঘুরে দাঁড়ান। হ্যাঁ, ও আচ্ছা, আপনারা পিছনে দেখেন নাই কিন্তু, ঘুরেন। ঠিক আছে, আচ্ছা যাক, ঝুলি আচ্ছা, তাহলে এখান থেকে আসলে আপনারা বলতে পারবেন না কয়টা আছে। আচ্ছা, আমি এমনি বলে দিই, ঠিক আছে? আমি আবার জাস্ট এটা জানার জন্য বলে দিচ্ছি, পরে আমি আরেকটা সিম্পল ডিজাইন দিয়ে বাকি ফ্লোচারটা বোঝাবো। ওর এখানে কাপড়ের টুকরা আছে হচ্ছে স্লিভের ভিতরে 3টা কাপড়ের টুকরা দেখা যাচ্ছে। হ্যাঁ, এগুলো কিন্তু প্রিন্ট করা না, এগুলো আলাদা ফ্যাব্রিক। তো স্লিভে 3টা আছে, এই স্লিভে 3টা আছে, 2 স্লিভেই 6টা কাপড়ের টুকরা, ফ্রন্টে 2টা, ঠিক আছে, ব্যাকে আবার 2টা, তাহলে 10টা এখানেই হয়ে গেল। আর হচ্ছে কলার এটা রিপ ফ্যাব্রিকই, কলার রিপ ফ্যাব্রিক, আর হাতে হচ্ছে হেমিং করা, হাতে কিন্তু কোনো স্লিভ হেম কোনো আলাদা ফ্যাব্রিক নাই। আর প্লাকেটে হচ্ছে এখানে আলাদা একটা উপরে কাপড়ের টুকরা আছে, আর নিচের কাপড়ের টুকরাটা ওর ফ্রন্ট পার্টের সাথেই ছিল। আর সামনে এই যেখানে হচ্ছে বাটন, একটা বোতাম খুললেন, এই যে বাটন হোলিং করা হয়েছে, যেখানে পোলো শার্টের ক্ষেত্রে যে প্লাকেট বা এমনি শার্টের ক্ষেত্রে যে প্লাকেট, ফিমেলদেরও কিন্তু শার্ট হয়, তাই না? বা ড্রেসে বাটন থাকে না? বাটন থাকলে এই যে প্লাকেটের যে ফ্যাব্রিকটা, অতিরিক্ত যে ফ্যাব্রিকটা, ওখানে হচ্ছে হোলিংগুলো থাকে, বাটন হোলিং করা হয় প্লাকেটে। আর বডি ফ্যাব্রিকে কিন্তু ইয়ে করা হয়, বাটনটা সেলাই করা হয়, ঠিক আছে? বাটন হোলিং করা হয় অতিরিক্ত ফ্যাব্রিকটাতে, প্লাকেটটাতে, আর বাটন সেলাই করা হয় কোনটাতে? আপনারা বুঝেন না এই কথাটা। আচ্ছা, আমার বডি ফ্যাব্রিকটা একটা গেল, তার উপর অতিরিক্ত আরেকটা ফ্যাব্রিক আমি সেলাই করতেছি, যে আমার শার্টেও আছে, যেটা হচ্ছে প্লাকেট ফ্যাব্রিক, তাই না? এই যে ওর ক্ষেত্রে বোতাম যে খুলাইলাম আমি, এখানে যে বাটন হোল দেখতেছেন যে পার্টে, আপনি একটু কষ্ট করে এইভাবে 2 হাতে তুলে ধরেন। হ্যাঁ, ওর লেফট হ্যান্ড যেটা ধরে আছে সেই ফ্যাব্রিকটাতে কি বোতামের ছিদ্র আছে, তাই না? তো এটা হচ্ছে প্লাকেট, এটা অতিরিক্ত সেলাই করা এই কাপড়টা,
আর ওর নিজের যে ডান হাত, ওর ডান হাতে যে ফ্যাব্রিকটা ধরে আছে এটা কিন্তু ফ্যাব্রিকের যে অরিজিনাল যে বডি ফ্যাব্রিক ফ্রন্ট পার্টের অংশ, এটা কিন্তু ফ্রন্ট পার্টের অংশ। আর বাম সাইডে ও যেটা ধরেছিল, যেটাই ছিদ্র আছে বোতামের, ডান পার্টটাতে কিন্তু শুধু বোতাম, দেখছেন? আপনারা নিজেদের ড্রেসের সাথেও তুলনা করে দেখেন, এক সাইডে শুধু বোতাম আর এক সাইডে ছিদ্র, তাই না? যেটাতে ছিদ্র আছে সেটা হচ্ছে অতিরিক্ত কাপড় সেলাই করা, ওটাই হচ্ছে প্লাকেট ফ্যাব্রিক। আর যেটাতে বোতাম সেলাই করা থাকে সেটা হচ্ছে আমার অরিজিনাল ফ্রন্ট পার্ট। হ্যাঁ, আমার হচ্ছে ফ্রন্ট পার্ট বা ফ্রন্ট পার্টই তো, আর ওটাকে অন্য কোনো নামে ডাকা হয় না। তাহলে এখানে আরেকটা এক্সট্রা ফ্যাব্রিক লাগলো, তাই না? এটা আরেকটা এক্সট্রা ফ্যাব্রিক আমাদের লাগতেছে না? ঠিক আছে। আর অনেক ক্ষেত্রে যেমন ওভেন আইটেমের ক্ষেত্রে আমার কিন্তু ওই বডি ফ্যাব্রিকের কাপড় দিয়েই কলারটা সেলাই করা হয় ওভেন ফ্যাব্রিকের ক্ষেত্রে। সেক্ষেত্রে এই ফ্যাব্রিকটাও আমার প্যাটার্ন বানাইতে হবে। মানে আমি এই আলোচনা করতেছি কেন, আমার কাপড়ের টুকরা কয়টা লাগতেছে সেটা আমার জানা লাগবে। আর ওর নিট ফ্যাব্রিকের ক্ষেত্রে কলারের ফ্যাব্রিকটা ডিফারেন্ট হয়, ঠিক আছে? আচ্ছা জুলিয়ান, তাহলে এবার বসেন, আপনার ওটা না বলে এবার আরিফ সামনে আসেন। সিম্পল ইয়ে লাগবে আমার না, ওর ওখানে এটা ডিজাইন পারপাসে করা হয়েছে। এই যে ওর এখানে তাহলে কাপড়ের টুকরা কয়টা? হাতায় আর কলারে এগুলো হচ্ছে কিন্তু রিপ ফ্যাব্রিক, এগুলো কিন্তু আমার প্যাটার্ন বানাইতে হবে না। পাঁচটা বলছিল না আগে, যারা পাঁচটা বলছিল পাঁচটাই রাইট আছে, কারণ এখানে আমার ফ্রন্টে প্লাকেট ফ্যাব্রিক আছে, স্লিভ দুইটা, আর হচ্ছে ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্ট। তাহলে এবার আমাকে প্যাটার্ন বানাইতে হবে এই প্রত্যেকটার জন্য। মোটা কাগজ বোর্ড পেপারে আমাকে হচ্ছে প্যাটার্ন বানাইতে হবে, ঠিক আছে? আগে এগুলো ম্যানুয়ালি করা হয়তো, এখন কম্পিউটারাইজডভাবে মানে মেশিন আছে, এটা আমি জাস্ট ডিজাইনটা ইনপুট দিয়ে দিব, ও নিজেই হচ্ছে অটোমেটিক, যে এই জায়গায় ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন অ্যাপ্লাই হয়েছে, যে কম্পিউটারাইজড মেশিনে অটোমেটিক ও আমাকে কেটে দিবে প্যাটার্ন মোটা কাগজের। আচ্ছা, তাহলে ওর এখানে ওর এই আইটেমটার জন্য এই অ্যাপারেলটার জন্য কয়টা প্যাটার্ন লাগবে? 5টা। কোনো কনফিউশন আছে? কোনো ডাউট আছে? ওকে, তাহলে আমি প্যাটার্ন পেয়ে গেলাম। প্যাটার্ন পাওয়ার পর সেই প্যাটার্ন অনুযায়ী আমাকে এবার হ্যাঁ বলেন, নিচে কি আছে? সেলাই করা। আপনারা গত পরশুদিন যে ফ্ল্যাট লক মেশিনটা দেখছিলেন, ওই ফ্ল্যাট লক দিয়েই ওর নিচের এটা সেলাই করা হয়েছে। সামনে দেখা যাচ্ছে 2টা স্ট্রেট লাইন। সুজন একটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন করছে, মানে যাদের মানে কনফিউশন আছে ক্লিয়ার হয়ে যান। সামনের এই সেলাইটা দেখা যাচ্ছে আরিফের পোলো শার্টের নিচে, সামনের সেলাই কি 2টা স্ট্রেট লাইন দেখা যাচ্ছে না, সরল রেখা? এইটা যদি উল্টায় দেখেন, পিছনে কিন্তু দেখবেন লক, হ্যাঁ লক সেলাই। এইটা হচ্ছে, এই সেলাইটার নাম কি? ফ্ল্যাট লক সেলাই, ফ্ল্যাট সিম আর কি। এই ফ্ল্যাট সিমটার অ্যাপিয়ারেন্স কেমন হয়? সামনে হয় হচ্ছে প্লেন মেশিনের, ডাবল নিডল প্লেন মেশিনের মতো, আর পিছনে হয় হচ্ছে ওভারলকের সেলাইয়ের মতো। তো এটা কোন মেশিনে করতেছি আমরা? ফ্ল্যাট লক মেশিনে। তো এটা ক্লিয়ার? এটা সবার মোটামুটি ক্লিয়ার? যারা চুপ হয়ে আছে রেসপন্স করতেছে না তাদের ক্লিয়ার না। সবার কি ক্লিয়ার, নাকি আরেকবার ডিসকাস করা লাগবে? আচ্ছা, ওর নিচের যে সেলাইটা, ঠিক আছে, এখান থেকে দেখা যাচ্ছে সামনে 2টা স্ট্রেট লাইন দেখা যাচ্ছে না? 2টা স্ট্রেট লাইন কি সবাই এবার এখান থেকে যদি না দেখতে পারেন, আপনাদের আশেপাশে যারা হচ্ছে টি শার্ট বা পোলো শার্ট পরছে তাদেরটা দেখেন। সামনে হচ্ছে 2টা স্ট্রেট লাইন, ঠিক আছে? আর এটা যদি উল্টান, এটার পিছনের সাইডটা যদি দেখেন আশেপাশে কারোর পোলো শার্টে বা টি শার্টে, তাহলে দেখবেন পিছনে কিন্তু লক করা সেলাই। সামনের সেলাইটার অ্যাপিয়ারেন্স এরকম, আর পিছনের সেলাইটার অ্যাপিয়ারেন্স কিন্তু এরকম, তাই না? এটা হচ্ছে ফ্ল্যাট লক সেলাই। আর এটা করা হয় কোন মেশিনে? ফ্ল্যাট লক মেশিনে, ফ্ল্যাট লক সুইং মেশিনে, যেটা আপনাদের ল্যাবে ওই যে এক পিস আছে যে মেশিনটা দেখাইছিলাম, ঠিক আছে? এটাই বললাম। কনসেপ্ট ক্লিয়ার? আগামী সপ্তাহে আপনাদের প্রেজেন্টেশন, তারপরে সপ্তাহে ল্যাব ক্লাস পাবেন। রেগুলার ক্লাসে আসবেন, না হয় মিস হয়ে যাবে অনেক কিছু। আচ্ছা, তো আমি হচ্ছে প্যাটার্ন বানাই ফেললাম, ঠিক আছে? প্যাটার্ন বানানোর পর আমি যখন এবার প্যাটার্ন অনুযায়ী আমাকে কি করতে হবে?
হ্যাঁ, কাপড় কাটতে হবে। হ্যাঁ, আমাকে কাপড় কাটতে হবে, তাই না? কাপড় কেটে সেই কাপড় দিয়ে আমি স্যাম্পল বানাবো। স্যাম্পল বানানোর পর কী হবে? স্যাম্পল বানানোর পর এখানে অনেক কাহিনী আছে এবং এগুলো আপনাদের চ্যাপ্টারই আছে এগুলো ডিসকাস করার জন্য। স্যাম্পল অনেক রকম স্যাম্পল হয়। প্রথমে হচ্ছে বায়ার স্যাম্পল চাই, যেটাকে আমরা বায়ার স্যাম্পল বলি, প্রথম স্যাম্পল। তারপর সে ওই স্যাম্পলটায় খুশি হইলে সে একটা নির্দিষ্ট সাইজের, এক্সেল হইতে পারে, এল হইতে পারে, ডাবল এক্সেল হইতে পারে, যে ওইটা দেখাইতে হবে ডামির ভিতরে ফিট করে, যে এটা এবার আমাকে কোনো একটা ডামিতে পড়ায় দেখান, ফিট স্যাম্পল। ফিট স্যাম্পল অ্যাপ্রুভ হলে তখন বলে কি, আচ্ছা আপনি ফিট স্যাম্পল তো বানাইছেন এল সাইজের জন্য, আমাকে এবার তাইলে একটা এম সাইজের বানায় দেখান, একটা এক্সেল সাইজের বানায় দেখান, একটা ডাবল এক্সেল বানায় দেখান, একটা স্মল এস সাইজের বানায় দেখান। ওগুলোকে বলে সাইজ সেট স্যাম্পল, সাইজ সেট স্যাম্পল। এরপর ওগুলার পর যদি তার ক্রাইটেরিয়া থাকে যে আপনি তো স্যাম্পল বানাইছেন, আমার যে স্যাম্পলগুলোর ড্রেপিং মানে কি, যে মানুষের গায়ে পড়ার পর তার গায়ের আকৃতিটা কেমন লাগতেছে, গায়ে ফুটে উঠতেছে কিনা, ড্রেপিং এইটা ভালো হয়েছে। তারপরে হচ্ছে ফিট ভালো হয়েছে, আমার সবই ভালো লাগতেছে। এবার এই ফ্যাব্রিকটা কতটুকু সেফ, বলতে এখানে কোনো কার্সিনোজেনিক ম্যাটেরিয়াল আছে কিনা, বা এটা আমরা বাচ্চাদের জন্য ব্যবহার করব, বাচ্চাদের মুখ থেকে লালা পড়তে পারে, স্যালাইভা পড়তে পারে, এগুলোর বিভিন্ন টেস্ট করে দেখান আমাকে, যে এখানে কোনো ক্ষতিকর মেটালিক কন্টেন্ট আছে কিনা, বা এখানে হচ্ছে এটা রং টং নষ্ট হয়ে যাবে কিনা যে স্যালাইভাতে, বা হচ্ছে কোনো রকম অ্যাসিডিক বা কোনো রকম অ্যালকালি মিশ্রণ কোনো কিছু যদি পড়ে, ওগুলোর টেস্ট আছে। সেই টেস্ট করার জন্য ওগুলোকে বলে জিপিকিউ স্যাম্পল। তো এইরকম অনেকগুলো স্যাম্পল আছে। এই স্যাম্পলগুলো অ্যাপ্রুভ হওয়ার পর তারপর হচ্ছে পিপি স্যাম্পল, প্রি প্রোডাকশন স্যাম্পল, ওটার অ্যাপ্রুভাল নিতে হয়। সব কিছু এখানে এই স্যাম্পল মেকিং একটা লাইনের ভিতর বর্ণনা করে দেওয়া হয়েছে। মার্চেন্ডাইজারদের 30% to 40% কাজই এর ভিতর থাকে, 30% না, কোনো কোনো জায়গায় 60 to 70% কাজই এই জাস্ট স্যাম্পল মেকিংয়ের ভিতর থাকে। এই স্যাম্পল মেকিংয়ের ভিতর 4-5 রকমের স্যাম্পল দিয়ে যখন অ্যাপ্রুভাল হয়ে যায়, পিপি স্যাম্পল মানে প্রি প্রোডাকশন স্যাম্পল যখন অ্যাপ্রুভড হয়ে যায়, তখন প্রোডাকশন প্যাটার্ন বানাইতে হয় আপনাদের। এবার প্যাটার্ন আলাদা, এই যে সেকেন্ড চ্যাপ্টারটাই প্যাটার্নে দেখবেন প্যাটার্ন মোট 3 প্রকার হয়। একটা হচ্ছে বেসিক ব্লক বা বেসিক প্যাটার্ন, একটা হচ্ছে ওয়ার্কিং প্যাটার্ন, আর একটা হচ্ছে প্রোডাকশন প্যাটার্ন। মানে এখানে ফ্লোচার্টটা ছোটো করার জন্য আমি 3টা প্যাটার্ন লিখি নাই, শুধু 2টা প্যাটার্ন লিখছি। এই প্রোডাকশন প্যাটার্নটা হচ্ছে যেই প্যাটার্ন দিয়ে আমার সুইং লাইনে প্রোডাকশন হবে। এই জিনিসটা আপনারা নিজেরা প্রথমবার যখন দেখবেন হয়তো অবাক হয়ে যাবেন। মানে আপনারা এখন কি ভাবেন, এখন আপনাদের মাথায় কি মনে হয় যে আমরা স্যাম্পল যেই জায়গা থেকে বানাচ্ছি আর মেইন প্রোডাকশন একই জায়গায় করি না? এটা নিয়ে কারো কোনো আইডিয়া নাই, তাই তো? আমরা কিন্তু স্যাম্পল বানাই আলাদা জায়গায় এবং ফাইনাল প্রোডাকশন হয় আলাদা জায়গায়। আমি কিন্তু ভাবতাম যে আমাদের 2টা জিনিস একই জায়গাতে হয়, যে স্যাম্পলও একই জায়গাতে যেই সুইং লাইনে বানাচ্ছি, মেইন প্রোডাকশনও সেই সুইং লাইনেই করতেছি। এটা মোটেও তাই না। স্যাম্পল বানানোর জন্য আলাদা ডিপার্টমেন্ট থাকে এবং সেখানে আলাদা স্কিল্ড অপারেটর থাকে। তাদের কাজই হচ্ছে যত্ন করে করে আস্তে আস্তে স্যাম্পল বানানো, যেটা আমরা দেখাবো বায়ারকে। আর তারপরে আমরা তাড়াহুড়া করে ভুলভাল সেলাই করে ওগুলো হচ্ছে সে ডেলিভারি দিয়ে দিই। আচ্ছা, যাই হোক, ভুলভাল করলে তো এটা বায়ার নিবে না। তো মানে স্যাম্পল ডিপার্টমেন্টটা সব স্কিল্ড অপারেটর দিয়ে থাকে এবং তাদের কোনো প্রোডাকশন টার্গেট থাকে না যে তোমাকে হচ্ছে আজকে একদিনে 100 পিস সেলাই করতে হবে বা 4000 পিসের শুধু স্লিভ অ্যাটাচ 4000 পিস করতে হবে, এরকম টার্গেট থাকে না তাদের। তারা তাদের মতো আস্তে ধীরে তাদের হচ্ছে ওখানে কোয়ালিটিতে গুরুত্ব দেওয়া হয়, আর কোয়ান্টিটিতে পরিমাণে গুরুত্ব দেওয়া হয়, কোয়ান্টিটিতে প্রোডাকশন লাইনে। আচ্ছা, তো এই প্রোডাকশন প্যাটার্নটা তখন আসে যখন আমার প্রি প্রোডাকশন স্যাম্পল অ্যাপ্রুভ হয়ে গেছে, আমি প্রোডাকশনে যাব। প্রোডাকশনে যাওয়ার আগে প্রোডাকশন প্যাটার্ন হচ্ছে বানানো হয়। এবার আপনারা জিজ্ঞেস করতে পারেন যে বেসিক প্যাটার্ন ডিজাইন যেটা, বা যেটাকে বেসিক ব্লক বা বেসিক প্যাটার্ন বলে, সেইটা আর প্রোডাকশন প্যাটার্ন, এই দুটার পার্থক্য কী? মানে আপনাদের কি মনে হয় পার্থক্য আছে না নাই? পার্থক্য তো অবশ্যই আছে। এবং পার্থক্য কী কী হইতে পারে? এখানে একটা প্র্যাকটিক্যাল পার্থক্য হচ্ছে আপনার বায়ার যদি কিছু কারেকশন দিয়ে দেয়, সেই কারেকশন অনুযায়ী আমার ফাইনাল প্রোডাকশন প্যাটার্নে কারেকশন আসবে না। ওকে যখন আমি 4-5 রকমের স্যাম্পল ওর থেকে অ্যাপ্রুভাল নিচ্ছি, ও অবশ্যই আমাকে কারেকশন দিবে। সেই কারেকশন অনুযায়ী আমাকে ফিক্স করতে হয় অনেক কিছু। তো প্রোডাকশন প্যাটার্নটা একদম ফাইনাল প্যাটার্ন হয়। এবং যে বেসিক প্যাটার্ন, যেটা প্যাটার্ন ডিজাইন যেটা লিখছি, ওখানে কিন্তু অ্যালাউন্স থাকে না যে আমার যেই এটার যে স্লিভের জন্য যে 2 সেন্টিমিটার একটা অতিরিক্ত কাপড় রাখতে হবে, সেলাইয়ে সেই কাপড়টা কমে যাবে। সেলাই যখন আপনি ভাঁজ দিয়ে সেলাই করবেন, ফ্যাব্রিকের মেইন লেন্থ ওটা কমে যাবে না?
তো ওই অ্যালাউন্স জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটা শুরুর ধাপে থাকে না, শেষের দিকে এসে আমরা অ্যালাউন্স দিই। বডিতে 4 সেন্টিমিটার, লেন্থে 6 সেন্টিমিটার, আর স্লিভে 2 সেন্টিমিটার। এই অ্যালাউন্সগুলা বেসিক প্যাটার্নে থাকে না, প্রোডাকশন প্যাটার্নে থাকে। আর আরও পার্থক্য আছে। আর প্রোডাকশন প্যাটার্নটা যখন আমি বানানোর পর কি করতে হবে, গ্রেডিং করতে হবে। গ্রেডিং সম্পর্কে কারো আইডিয়া আছে? আচ্ছা, গ্রেডিং হচ্ছে এল সাইজ না, এটা এম, ওকে। আচ্ছা, এটা হচ্ছে এল সাইজকে পড়ে, একটু হাত তুললেন। হ্যাঁ, এল, যেমন নাহিদ এল পড়ে, ঠিক আছে। এখন আমরা যে প্যাটার্নটা বানাইলাম ওইটা এল সাইজের আদলে বানাইলাম, ঠিক আছে, এল সাইজের বডি মেজারমেন্ট নিয়ে। এখন এল সাইজ থেকে আমাকে তো এম বানাইতে হবে, আবার এস বানাইতে হবে, তাই না? আবার এল সাইজ থেকে এক্সেলও বানাইতে হবে, ডাবল এক্সেলও বানাইতে হবে। তাহলে আনুপাতিক হারে আমাকে বাড়াইতেও হবে, আবার আনুপাতিক হারে কমাইতেও হবে, তাই না? এটা যদি এল হয় তাহলে এখানে এই হারে আমাকে কমাইতেও হবে, আবার এটাকে কিন্তু বাড়াইতেও হবে। এই যে আনুপাতিক হারে যে আমি বাড়াচ্ছি বা কমাচ্ছি, ইনক্রিজ করতেছি, ডিক্রিজ করতেছি, এটাই হচ্ছে কি গ্রেডিং। এটাকে বলে গ্রেডিং। আচ্ছা, তারপরে আমার যখন গ্রেডিং করে ফেললাম, গতকালকে একটা হিসাব বুঝাইছিলাম। আচ্ছা আরিফ, তাহলে বসেন, এখন আর আপনাকে লাগবে না। আচ্ছা, মার্কারটা কি মনে আছে? গতকালকে একটা মার্কারের ছবি, বলো। মার্কারে তো আমরা একটা সাইজ হচ্ছে, সাইজের উপরে এরকম কাটিং করে মার্কার একটা সাইজের হয় না, তো এই যে এগুলো কিভাবে মানে বাড়ানো কমানো? আচ্ছা, মার্কারের সাথে মিলে যাবে ওটা যে প্যাটার্ন করে প্যাটার্ন আচ্ছা, ধাপে ধাপে দেখাই দিই। এই যে লেকট্রা মডারিস, খুবই সিম্পল একটা সফটওয়্যার। লেকট্রা মডারিস, এটা হচ্ছে 2D, মানে 2D প্যাটার্ন মেকিং, 3D না, কিন্তু এটা 2D। 2D আর 3Dর পার্থক্য বুঝেন? 1D, 2D, 3D জ্যামিতি পড়ছেন? 1D কাকে বলে? হ্যাঁ, 1 ডাইমেনশনাল, একটা ডট, রাইট, যে তোয়াসিন যেটা বললো। আচ্ছা, খুবই ছোট হয়ে গেছে। আচ্ছা, এই যে ডটটা দেখতেছেন না, এটার কিন্তু দৈর্ঘ্য প্রস্থ আপনি আলাদা করে ক্যারেক্টারাইজ করতে পারবেন না, এটা জাস্ট একটা ডট। এটা হচ্ছে 1D। আর 2D কাকে বলে? এই যে এখানে যে টি শার্টটা আঁকছি, এটা হচ্ছে 2D। এটার দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, কিন্তু এটার কি আপনারা উচ্চতা বা এটার পুরুত্ব, থিকনেস কোনো কিছু দেখতে পারতেছেন? কিন্তু এই যে টপ, যেটা ফুলের টপটা, হ্যাঁ, এইটার দৈর্ঘ্য আছে, প্রস্থও আছে, উচ্চতাও আছে। এটা হচ্ছে 3D। তো লেকট্রা মডারিস, এই যেটার ছবি আপনারা এখন দেখতেছেন, এটা একটা 2D সফটওয়্যার। এটা ওই যে ফুটবল 2004 সালের একটা ফুটবল গেম আছে, বা 2002 সালের ফুটবল গেম, ওটা কি কেউ মোবাইলে কম্পিউটারে খেলছেন? কম্পিউটারে খেলছেন? খুবই মানে লাইট একটা গেম, 10-12 MBর গেম। তো এটা আমি কেন বলতেছি, বা রোড রাশ, একটা যে মোটরসাইকেল রেসিং গেম ছিল, অনেক পুরাতন গেম, আপনারা এগুলা দেখছেন কি না, আপনাদের ফ্যামিলিতে বড় কেউ থাকলে। তো ওগুলা যেমন লাইট, খুবই লাইট সফটওয়্যার। এই লেকট্রা মডারিস, এটা হচ্ছে এরকম খুবই লাইট একটা সফটওয়্যার, খুবই পাতলা সফটওয়্যার, ইলাস্ট্রেটরের মতো ভারী না, পিসি ক্র্যাশ করবে না, কিচ্ছু হবে না, মানে একদম দুধ ভাত লেভেলের একটা সফটওয়্যার। তো এই সফটওয়্যারটাই 2D গার্মেন্ট অ্যান্ড প্যাটার্ন অ্যান্ড মার্কার ডিজাইন করা যায়। আপনারা নিজেরা, যাদের পিসি, ল্যাপটপ নাই কার একটু দেখি,
2 জন 3 জন 4 জন। আচ্ছা ল্যাপটপ অনেকেরই। আচ্ছা এবার যারা হাত তুললেন তাদের কি ডেস্কটপ আছে? কারো কারো ডেস্কটপও নাই। আচ্ছা তো দেখবেন একটা মানে যে কোনো একটা ল্যাপটপ ম্যানেজ করা যায় কি না। ল্যাপটপ ম্যানেজ করতে পারলে এই যে লেকট্রা মডারিস এইটা হচ্ছে ডাউনলোড করবেন, অথবা ডাউনলোড করতে না পারলে আমাকে বলবেন, আমি হচ্ছে লিঙ্ক দিয়ে দিব অথবা আমি ফাইল দিয়ে দেওয়ার চেষ্টা করব। আমি তো পেন ড্রাইভ ক্যারি করি না, আর আমার পিসিটা হচ্ছে ইয়ে করার পর উইন্ডোজ দিছি নতুন, আগের ফাইল সব ডিলিট হয়ে গেছে, না হয় আমার ছিল। তো এইটাতে এই যে টুম্পা যে কোশ্চেনটা করছেন, এই লেকট্রা মডারিসে 2D প্রথমে প্যাটার্ন বানাতে পারি আমরা, ঠিক আছে। নির্দিষ্ট আমরা ঠিক করব যে আমরা কি টি শার্টের বডি প্যাটার্ন বানাবো, নাকি পোলো শার্টের বডি প্যাটার্ন বানাবো, নাকি কোনো শার্টের বডি প্যাটার্ন বানাবো, নাকি অন্য কোনো ড্রেসের প্যাটার্ন বানাবো। সেই অনুযায়ী আমরা মেজারমেন্ট দিয়ে দিয়ে মানে আঁকার মতো ড্রয়িং টুলের মতো আমরা এভাবে প্যাটার্ন বানাতে পারি। যেমন ধরেন এখানে কি, এখানে একটা টি শার্ট, বেসিক টি শার্টের যে 4টা পার্ট লাগে, দুইটা স্লিভ, একটা ফ্রন্ট পার্ট, একটা ব্যাক পার্ট। ফ্রন্ট পার্টের গলাটা একটু ডিপ হয়, আর ব্যাক পার্টের মানে ব্যাক পার্ট তো ঘাড়, এখানে গলা ডিপ হয় না। তো এই দুইটা দেখলে বুঝতে পারবেন কোনটা ফ্রন্ট পার্ট কোনটা ব্যাক পার্ট। ও বানায় নিছে, বানায় নেওয়ার পর আপনি যখন বলবেন যে আমার ফ্যাব্রিকের সাইজ তো আপনি এখানে দিচ্ছেন তাই না। যেমন স্ট্যান্ডার্ড যারা হচ্ছে এম সাইজ বলল, এম সাইজের জন্য তার লেন্থ কিন্তু হয় হচ্ছে 76 সেন্টিমিটার, আর চেস্ট কিন্তু হাফ চেস্ট কিন্তু তার হয় হচ্ছে কত, সেন্টিমিটার, ইঞ্চি না। আচ্ছা কারণ এখানে যখন বানায় তখন সেন্টিমিটার মেজারমেন্ট দিয়ে করতে হয়। এ তো ইঞ্চিতে দিয়েছে। এই যে যেমন এই যে একটা টি শার্টেরই পেয়ে গেলাম যে স্মল টি শার্টের ক্ষেত্রে আমার বডি লেন্থ হচ্ছে 70 সেন্টিমিটার, আর এখানে চেস্ট সার্কেল মানে এটা ফুল চেস্ট বলতেছে 98 সেন্টিমিটার। ফুল চেস্ট মানে কি একদম টোটালটার কথা বলতেছে। আর হাফ চেস্ট কত হবে, হাফ চেস্ট হবে 49। মানে আমি যখন বানাবো এই যে আমার এই অংশটা হবে 49, আর এটা পুরোটা হবে কত 69 দেখলাম না নাকি 70। ব্যাপারটা বুঝতে পারছেন? এই অংশটা হবে হচ্ছে 49, আর লেন্থ এটা হবে হচ্ছে কত 70। ক্লিয়ার হয়েছে না? তাহলে কি আমি মেজারমেন্ট দিয়ে অলরেডি বানাই ফেললাম, তাই না? এই জিনিসটা তো আমি মেজারমেন্ট দিয়ে বানাইলাম, স্লিভটাও মেজারমেন্ট দিয়ে বানাইলাম, ব্যাক পার্টও মেজারমেন্ট দিয়ে বানাইলাম। তাহলে বানানোর পর আপনাকে ইনপুট দিতে হবে যে আমার যেই কাটিং টেবিল, সেই কাটিং টেবিলটার দৈর্ঘ্য হচ্ছে ধরেন 2000 সেন্টিমিটার, মানে 200 সেন্টিমিটার মানে 2 মিটার, ঠিক আছে। আর প্রস্থ আমি ধরে নিলাম হচ্ছে কত, প্রস্থ আমি ধরে নিলাম হচ্ছে প্রস্থ যদি 55 ইঞ্চি হয়, 55 × 2.54, 55কে আড়াই দিয়ে গুণ করলে কত হয় 110, আর 110-এর সাথে আরও আড়াই, তাহলে 150, 145 বা 150। তাহলে আমি যদি ওই লেকট্রা মডারিস এই ওয়েবসাইটে বলে দিই যে আমাকে এমন একটা মার্কার বানায় দাও, মার্কার বানানোর এবার আমি এখানে কি বানাইছি, ধরেন শুধু এল সাইজের এই যে এটা হচ্ছে মার্কার হচ্ছে আমার বিভিন্ন যে কাট প্যানেল, আমার ধরেন হচ্ছে শুধু এল সাইজের 10টা গেঞ্জি টি শার্ট বানাইতে হবে, বা আমার হচ্ছে 10টা টি শার্ট বানাইতে হবে যেখানে এল সাইজের থাকবে 3টা, এম সাইজের 2টা, এক্সেলের 1টা, স্মলের 1টা, ডাবল এক্সেলের 1টা। কথা বুঝতে পারছেন? বুঝেন নাই এখনো? টুকরা কাপড়ের কম্বিনেশন,
মানে একটা থান কাপড় আপনি নিলেন গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে, থান কাপড় নেওয়ার পরে আপনার হচ্ছে এখানে স্মল সাইজের একটা টি শার্টের জন্য মেজারমেন্ট কাটতে হবে, আবার এক্সেল সাইজের জন্যও কাটতে হবে, এম সাইজের জন্যও কাটতে হবে। আপনি কি র্যান্ডমলি কাটবেন ওখান থেকে? ফ্যাব্রিক অপচয় করবেন? আপনি যখন ওখানে এই যে এই জিনিসটা মানে আপনারা ফার্স্ট টাইম পড়তেছেন তো অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং 1, যতক্ষণ বুঝবেন না ততক্ষণ আমি বিভিন্নভাবে ছোট ছোট জিনিসপত্র এক্সাম্পল দিয়ে মানে আমি পড়ার ফ্লো ব্রেক করে করে বিভিন্ন জিনিস দেখাবো যতক্ষণ না আপনারা ক্লিয়ার হচ্ছেন। কারণ প্রথমবারই একটা জিনিস বুঝতে মানে চ্যালেঞ্জিং হয় বোঝাটা, একবার ওটা ক্লিয়ার হয়ে গেলে পরে আর একবার বললেই ধরে ফেলতে পারবেন কখন আমি কি বলতেছি। মার্চেন্ডাইজার এই এতগুলো ফ্যাব্রিক চায়না থেকে অর্ডার করে আনছে বা ইন্ডিয়া থেকে অর্ডার করে আনছে, এই ফ্যাব্রিকগুলো 45 দিন পর আসছে এবং অনেক টাকা খরচ হয়েছে। মানে একটা গার্মেন্টস তৈরির 60% কস্ট র ম্যাটেরিয়ালেই যায় আর বাকি 40% কস্ট আদার্সে যায়, মানে মেজরিটি কস্ট র ম্যাটেরিয়ালে যায়। আপনারা নিজেরাও চিন্তা করেন যে পিঠা উৎসবে কি স্টল দিছিল 15? হ্যাঁ, তো তাহলে পিঠা বানানোর সময় র ম্যাটেরিয়ালেই 60 to 70% কস্ট গেছে না, বাকি কস্ট হচ্ছে আদার্স সাজানো বা অন্যান্য যে প্যাকিং ম্যাটেরিয়াল কিনা এইসবে। তো এতগুলো ফ্যাব্রিক কিনে আনছেন, এখান থেকে আপনাকে 10,000 পিস পোলো শার্ট বানাইতে হবে। আরিফের যেই অ্যাপারেলটা পরে আছে ওই পোলো শার্ট বানাইতে হবে 10,000 পিস। তাহলে এটা আমাকে খুব সূক্ষ্মভাবে বুঝে শুনে ইউজ করতে হবে না? এখানে আমি অপচয় করতে পারবো। যেমন এই এরিয়া থেকে আমার ইচ্ছা হলো একটা এক্সেল সাইজ কাটলাম, তার পাশে আমি আবার আরেকটা ডাবল এক্সেল সাইজ কাটলাম, কাটার পর মানে ভেতর থেকে আমি ছোট ছোট টুকরা বের করতে পারতেছি। ছোট ছোট টুকরা বলতে কি একটা এম সাইজের একটা স্লিভ আমি বের করতে পারতেছি চাইলে, কিন্তু এখান থেকে কি আমি ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট আর বড় বড় টুকরা বের করতে পারবো? তো বের না করলে করতে পারতেছি না, যেহেতু ছোট টুকরা তো আমাকে নিতে হবে। আমি বললাম না, আমি এই সাইড থেকে ছোট টুকরা নিব না, আমি আবার সামনে গিয়ে ওখান থেকে ছোট টুকরাটা নিব। তাহলে কি আমি অপচয় করলাম না? তো তাহলে এটার জন্য একটা ইফিশিয়েন্ট কোনো একটা সলিউশন বের করতে হবে না, যেই সলিউশনের মাধ্যমে আমি পুরোটা ইউটিলাইজ করতে পারি, পুরো ফ্যাব্রিকটা সর্বোচ্চ ইউটিলাইজ করতে পারি। না হয়তো আমি যদি এখান থেকে কেয়ারলেসের মতো কাপড় কাটি, আমি মানে অপচয় করি, তাহলে তো এক একটা গার্মেন্টসের দাম কত হবে? যে গার্মেন্টসটা আমরা ধরেন 450, 500, 600, 700 বা ইয়ে থেকে শোরুম থেকে আমরা ধরেন 1000-1200তেই কিনতেছি, তো সেই জিনিসটা আমরা যদি অপচয় করে বানাই তাহলে ওটার প্রোডাকশন কস্ট কত হয়ে যাবে? প্রোডাকশন কস্টই তো মানে 1000, 1200, 1500 হয়ে যাবে। তখন কি ওটা 2500-এর নিচে বা 2000-এর নিচে আমরা পাবো? তো এখানে অবশ্যই ইফিশিয়েন্ট কোনো একটা সলিউশন আমাদের বের করতে হবে। তাহলে প্যাটার্ন, আমি যখন প্যাটার্ন বানায় ফেললাম, ফর এক্সাম্পল জুলিয়ান পরে আছে এক্সেল, ওর জন্য আমার 4টা প্যাটার্নের টুকরা বের করলাম। হ্যাঁ, ইয়ে পরে আছে আরিফ পরে আছে এম, ওর জন্য 4টা প্যাটার্নের টুকরা বের করলাম। সুজনের জন্য সুজন এল, ওর জন্য 4টা প্যাটার্নের টুকরা বের করলাম। এবার আমি এল সাইজ 2 পিস বানাবো, তাহলে এখানে আমি 8টা প্যাটার্ন মানে 8টা টুকরা লাগবে আমার, তাই না? আর মানে আমি চাচ্ছি যে আমি 1:2:1, মানে এম সাইজের 1 পিস হবে, এল সাইজের 2 পিস হবে, এক্সেল সাইজের কয় পিস হবে? 1 পিস, 4 পিস। এই রেশিওতে, এই অনুপাতে আমি হচ্ছে 20,000 কাপড় মানে টি শার্ট বানাবো, 20,000 পোলো শার্ট বানাবো। তাহলে 20,000 পোলো শার্টের ভেতরে 5,000 হবে এক্সেল, 5,000 হবে এম, আর 10,000 হবে এল। কার কার মাথার উপর দিয়ে গেছে? সব বুঝছেন? এতক্ষণ আমি যেটা বললাম যে সিনারিওটা, তো এইভাবে যখন আমি ইয়ে করব, এইভাবে যখন আমি রেশিওটা সাজাবো, তোমরা কি বুঝতেছেন? আপনি মার্কারের কোশ্চেনটা করছেন, তো তাহলে আমাকে এই রেশিও অনুযায়ী টোটাল কাপড়ের টুকরা কয়টা হচ্ছে এক রেশিওতে? হ্যাঁ, ওটা হ্যাঁ 10,000, কিন্তু আমার বেসিক সাইজ কয়টা হচ্ছে? 3টা সাইজ, তাই না? হ্যাঁ, 3টা সাইজে আমার গার্মেন্টস কয়টা হচ্ছে? 1:2:1, 4টায় তাহলে কাপড়ের টুকরা কয়টা লাগতেছে? এবার একটু মনে করেন, ওর কাপড়ে কয়টা টুকরা বলছিলাম? একটা কাপড়ে 5টা টুকরা, একটা পোশাকে 5টা টুকরা লাগতেছে প্লাকেট সহ, তাই না? কলার হচ্ছে আলাদা ফ্যাব্রিক, ওটা আমরা আলাদা নিয়ে আসবো, আর স্লিভোর আলাদা ফ্যাব্রিক, ওটা আমরা আলাদা নিয়ে আসবো। তো 5টা কাপড়ের টুকরা লাগতেছে একটা পোশাকের জন্য, তাহলে 1:2:1, একটা এম, 2টা এল, একটা এক্সেল, এটার জন্য 20টা কাপড়ের টুকরা লাগবে। তাহলে এই 20টা কাপড়ের টুকরা আমরা হচ্ছে এই যে ইলেকট্রা মডারিস অ্যাপে 20টা কাপড়ের টুকরা আমরা বেসিক্যালি ডিজাইন করব, বানানোর পর ওকে আমি বলে দিব,
ও যেহেতু সেন্টিমিটারে হিসাব করতেছে, ওকে বলে দিব যে আমার যে কাটিং টেবিলের লেন্থ হচ্ছে 2000 সেন্টিমিটার। 200 সেন্টিমিটারে 1 মিটার না? 200 সেন্টিমিটারে 1 মিটার, তাই না? তাহলে আমি ধরে নিচ্ছি যে 100 সেন্টিমিটারে 1 মিটার। ওকে, তাহলে আমি ধরে নিচ্ছি আমার টেবিলটা লম্বায় হবে হচ্ছে 10 মিটার। ঠিক আছে, টেবিলটা লম্বায় 10 মিটার, তাহলে 1000 সেন্টিমিটার। আর উইডথ প্রস্থ হচ্ছে 140 সেন্টিমিটার, 55 ইঞ্চি। আচ্ছা, তো এইটা আমি যখন আমার এই লেকটা মডারিসে আমি ইনপুট দিয়ে দিলাম, ইনপুট দেওয়ার পর আমি বললাম যে আমাকে বেস্ট একটা সলিউশন, আমাকে একটা বেস্ট এমনভাবে অ্যাডজাস্টমেন্ট সাজাই দাও যাতে আমার সবচেয়ে বেশি ফ্যাব্রিক ইউটিলাইজেশন হয়, মানে আমার যাতে 80%-এর উপরে ফ্যাব্রিক ব্যবহার করতে পারি, 20% ফ্যাব্রিক অপচয় হোক, এটা আমার প্রবলেম নাই। আমি যাতে ফ্যাব্রিকটা সুন্দর মতো কাটতেও পারি, একটা টুকরার সাথে আরেকটা টুকরার যাতে কনফ্লিক্ট না হয়ে যায় যে দুইটা টুকরাই নষ্ট হয়ে গেল। আমি ভুল কাটলে তো দুই সাইডের টুকরাই নষ্ট হয়ে যাবে, তাই না? যেমন এই যে এই এরিয়াটা যদি আমি একটু ভুলভাল কাটি, তাহলে এখানে আমার 2টা কেন 4টা ফ্যাব্রিকের টুকরাই নষ্ট হয়ে যাবে না? তো আমাকে এমনভাবে বলতে হবে যে ইফিসিয়েন্সি যাতে 80%-এর উপরে থাকে। ইফিসিয়েন্সি 80%-এর উপরে বলতে কি বোঝায়? এখানে টোটালটা হচ্ছে আমার কাপড়, তাই না? এবার সেই কাপড়ের ভিতরে যে কালো কালো অংশ যেটা, এটা কি আমরা ইউজ করতে পারতেছি না। তাহলে এটা আমার অপচয় হচ্ছে। ইউজ করতে পারতেছি কোনগুলো? কালারফুল অংশগুলো, তাই না? তো আমার এটাই হচ্ছে মার্কার এফিসিয়েন্সি। মানে সামনে আপনারা পড়বেন, এখন প্র্যাকটিক্যালি অলরেডি একবার ডিসকাস করে দিলাম। এই মার্কার এফিসিয়েন্সি আমার 80%-এর উপরে থাকতে হবে। আমি ওকে বলে দিব যে আমার মার্কারের লেন্থ হবে 1000 সেন্টিমিটার, প্রস্থ হবে 140 সেন্টিমিটার। আমাকে এইভাবে এবার মার্কার ডিজাইন করে দাও। ও কিন্তু ওই চ্যাট জিপিটির মতো ও কিন্তু জেনারেট করে দিতে থাকবে। একটা আমার পছন্দ না হলে আমি বলবো যে আবার আরেকটা চেঞ্জ করে দাও, ও আবার চেঞ্জ করে দিবে। এই গ্রেডিংটা আগে করতেছি। ওই যে আরেকটা, এই যে এইটা যখন আমি এম সাইজের জন্য, যখন আমি এল সাইজের জন্য বানাইছি না সেন্টিমিটার দিয়ে, ওই যে এখানে মেজারমেন্ট দেখলাম না, এই যে এল সাইজের জন্য 110 সেন্টিমিটার ইয়েতে হাফ চেস্ট দিছি হচ্ছে 55, হাফ চেস্ট, আর লম্বায় দিছি 76। দেওয়ার পর আমি কি করলাম, এল সাইজের জন্য বানাই ফেললাম। এল সাইজ বানানোর পর এটাকে গ্রেডিং করতে হবে। গ্রেডিং করে এল থেকে কমায় এম বানাবো, আবার এই এল থেকে বাড়াই কি বানাবো, এক্সেল বানাবো। তো আমার কাছে এখন তাইলে কয়টা, এখন আমার এখানে যদি 3টা বানাই তখন 9টা হয়ে গেল। তা আমার আর যে পিসগুলো দরকার একটা মার্কার বানানোর জন্য, তখন আমি আরও ওই পিসগুলো বানাই নিব, ওইটাই গ্রেডিং। হ্যাঁ, গ্রেডিং আগে বানাচ্ছি, তারপর আমি মার্কার করতেছি। ওকে, এতটুকু পর্যন্ত প্রোডাকশন প্যাটার্ন, তারপরে হচ্ছে গ্রেডিং, মার্কার, এতটুকু পর্যন্ত বুঝেন নাই কে বা কার কি জায়গায় প্রশ্ন আছে, কনফিউশন আছে? হ্যাঁ, আরেকবার রিপিট করব? না, এটা আপনারা অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং ফার্স্ট টাইম পড়তেছেন, তা আপনারা যতক্ষণ না ক্লিয়ার হবেন আমি ততক্ষণ ওই জিনিসটা রিভাইজ করব। খুবই প্র্যাকটিক্যাল আর ইম্পর্টেন্ট একটা কোশ্চেন করছেন, যে ওইটা কি ফালাই দেওয়া হয় না, ওইটা কি করা হয়? ঝুট ব্যবসার জন্য কোপাকুপি খুনাখুনি হয়ে যায়, শুনছেন? আচ্ছা, আপনারা একটা টার্ম বাজারে একটা শব্দ শুনছেন, গার্মেন্টসের তুলা, এই ওয়ার্ডটা শুনছেন, যেটা একটু সস্তা তুলা, বা যেটা দিয়ে সচরাচর বাজারে গেলে রেডিমেড বালিশ বা অন্য যে কোনো কিছু পাওয়া যায়। একটু শক্ত হয় জিনিসটা, শিমুল তুলার মতো নরম হয় না। ওই গার্মেন্টসের তুলাটা কোথা থেকে আসে? এই ওয়েস্ট যে ফ্যাব্রিকগুলো, যেই কাপড়ের ছোট ছোট কাটা টুকরাগুলো আছে, এগুলোকে রিসাইকেল করে একটা ওইরকম ফাইব্রাস একটা র মেটেরিয়াল বানানো হয়, ওইটাই গার্মেন্টসের তুলা বলে। ওইটাকেই হচ্ছে ফিলার হিসেবে বালিশের ভিতরে বা ম্যাট্রেসের ভিতরে বা তোষকের ভিতরে দেয়। তো এই যে ওই এক্সট্রা ফ্যাব্রিকটা ওই জায়গায় ব্যবহার করা হয়। এবং এই এক্সট্রা ফ্যাব্রিক একটা এক্সপোর্ট ওরিয়েন্টেড গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে, এক্সপোর্ট ওরিয়েন্টেড বলতে কাকে বোঝায়?
যারা রপ্তানি করে, যারা লোকাল মার্কেটে সেল করে না, যারা বাইরে রপ্তানি করে, এই গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে একটা ছোট যে আপনি কাপড়ের টুকরা কাটছেন মানে ওয়েস্ট ম্যাটেরিয়াল, এটাও কিন্তু লিগালি গেটের বাইরে নিয়ে যাওয়ার কারোর নাই, ক্ষমতা নাই, সিকিউরিটি এত টাইট হয়। তো এবার অনেকে ভাবতে পারেন কিন্তু স্যার আমার তো বড় ভাই মার্চেন্ডাইজার আছে, বা আমার তো মামা মার্চেন্ডাইজার আছে, উনি তো অনেক টি শার্ট অনেক ইয়েগুলো নিতে পারে। সেটা তাদের আলাদা ব্যাপার থাকে, এটা সব ইন্ডাস্ট্রি একরকম না। তাদের হচ্ছে তারা অনেক সময় স্যাম্পল হিসেবে তারা জিনিসটা বের করে যে এটা আমি হচ্ছে 10টা স্যাম্পল এখানে একজনকে পাঠাচ্ছি, টেস্টের জন্যই পাঠাচ্ছি, ওখানে একটু বেশি পাঠায়, সে ওইভাবে বের করতে পারে। অনেক সময় মার্চেন্ডাইজারদেরকে এই ফ্লেক্সিবিলিটি দেয় যে শুধু মার্চেন্ডাইজাররা আপনারা হচ্ছে নিজেরা স্যাম্পল ডেভেলপ করতেছেন, আপনারা নিতে পারবেন, বাকিদের এটা থাকে না যে প্রোডাকশন ফ্লোর থেকে কেউ কিছু নিতে পারবে না। এমনকি এই ঝুট কাপড়ও এটা হচ্ছে অফিসিয়ালি বিক্রি হয়। জাস্ট যারা ক্লিনার তারা হচ্ছে ক্লিনার না, শুধু ঝুট কাপড় কালেক্ট করার জন্য একজন আছে, সে শুধু দিনে 3বার বা 4বার এসে সুইং লাইন থেকে ঝুট কাপড় নিয়ে যাবে, কাটিং ডিপার্টমেন্ট থেকে ঝুট কাপড় নিয়ে যাবে, আরও অন্য কোথাও যদি কোনো গার্মেন্টস ওয়েস্ট হয়ে যায় যেটা আর লোকাল মার্কেটেও বেচা যাবে না, ওইটাও সে নিয়ে যায়, নেওয়ার পর ওগুলো সেন্ট্রালি তারা সেল করে কোম্পানির পক্ষ থেকে। আচ্ছা, ওইটা তো অ্যাড্রেস করলাম, এবার তাহলে একটু রিভাইজ করি। তাহলে শুরুতে এই জিনিসটা থেকে আমরা এবার ঠিক চিন্তা করতেছি ফুল স্লিভ বানাবো। এই যে XYZ গার্মেন্টস, ওরা এতদিন হাফ স্লিভ শার্ট বানাইতো, ফুল স্লিভ শার্ট বানাবে। তাহলে এটার শুরুতে কি করবে? এটা থেকে আইডিয়া নিয়ে ওদের কনসেপ্টটা ওরা হচ্ছে করবে, কনসেপ্টটা ওরা সরাসরি ডিজাইন আকারে ওরা হচ্ছে ইলাস্ট্রেট করবে, তাই না? প্রথমটা গেল তাহলে ডিজাইনের পর কি করতেছি? ডিজাইনের পর আমার এই কাপড়টার জন্যই রাইট স্লিভ, ফ্রন্ট পার্ট, ফ্রন্টের প্লাকেট, কলারের ব্যান্ড, এবার একটু কমপ্লিকেটেড লাগবে কারণ এটা ওভেন আইটেম, এখানে কাপড়ের টুকরা অনেক বেশি হবে। আবার লেফট স্লিভ, এটা হচ্ছে ইয়োক, শুধু এই পিঠ থেকে পর্যন্ত, ঘাড় পর্যন্ত ইয়োক, তার নিচে হচ্ছে ব্যাক পার্ট। তাহলে এখানে টোটাল কি 9টা আইটেম হলো না? কলার ব্যান্ড, 2টা স্লিভ, 4, 5। ফ্রন্ট পার্ট কিন্তু আবার 2 টুকরা হচ্ছে, তাই না? ফ্রন্ট পার্ট পুরোটাই 2 টুকরা হচ্ছে। পোলো শার্টের ক্ষেত্রে মাঝখানে আমি জাস্ট কাটতেছি, আর ক্ষেত্রে পোলো শার্টের ক্ষেত্রে মাঝখানে কাটতেছি, ফুল শার্টের ক্ষেত্রে পুরোটাই 2 টুকরা হচ্ছে। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, পিছনে 8, 9, 9টা কাপড়ের টুকরা। ও পকেট, রাইট, পকেট 10টা পকেট, আমি খেয়াল করি নাই। আচ্ছা, থ্যাংক ইউ। 10টা কাপড়ের টুকরা, এই 10টা কাপড়ের টুকরার জন্য আমার তাহলে কয়টা প্যাটার্ন হবে? 10টা প্যাটার্ন হলো। এবার 10টা প্যাটার্ন হওয়ার পর এই প্যাটার্ন অনুযায়ী আমি কাপড় কাটবো স্যাম্পল তৈরি করার জন্য। তো কাপড় কাটলাম, কাপড় কাটার পরে সেই স্যাম্পল ওই যে 4-5টা ধাপে স্যাম্পল অ্যাপ্রুভ হলো, ওই যেটা মার্চেন্ডাইজারদের 60 to 70% কাজ আর কি। স্যাম্পল অ্যাপ্রুভ হওয়ার পরে তারপর আমার পিপি স্যাম্পল, প্রি প্রোডাকশন স্যাম্পল পর্যন্ত আসলাম। আসার পরে এবার আমার হচ্ছে প্রোডাকশন প্যাটার্ন বানাইতে হবে। প্রোডাকশন প্যাটার্নটা বায়ার রিকোয়ারমেন্ট অনুযায়ী ইনফ্লুয়েন্সড হয়, আর এখানে আরও কিছু এক্সট্রা ফিচার থাকে যেটা বেসিক প্যাটার্নে থাকে না, ইনক্লুডিং অ্যালাউন্স। হওয়ার পরে এরপর হচ্ছে এটা ধরেন এক্সেলের শার্টের জন্য যে মেজারমেন্ট, এটা গ্রেডিং করে ডাবল এক্সেল করা হলো। ডাবল এক্সেলের পর গ্রেডিং করে যদি বায়ার ট্রিপল এক্সেল চাই, ট্রিপল এক্সেল করা হলো। আবার এটা পিছনে এল করা হলো, এলের পিছনে এম করা হলো, এমের পিছনে এস করা হলো। তাহলে কয়টা? এস, এম, এল, এক্সেল, ডাবল এক্সেল, ট্রিপল এক্সেল, 6টা সাইজ। 6টা সাইজের প্যাটার্ন, মানে আমার প্যাটার্ন রেডি করা হলো। এই গ্রেডিং মানে কি? গ্রেডিং মানে কিন্তু প্যাটার্নই। একসাথে করা যায় বলতে একসাথেই তো করতেছি। একসাথে করা মানে কি? আমি একটাই বানাচ্ছি, একটা বানানোর পর সেটাকেই আমি রেশিও দিয়ে, অনুপাত দিয়ে সেটা ছোট করতেছি বা সেটা বড় করতেছি। আমি তো একটা যেভাবে আমি অনেক প্ল্যান করে লেন্থ দিয়ে, উইডথ দিয়ে, বিভিন্ন জায়গায় কাটাকাটি করে, লেকচার মডারিস সফটওয়্যারটা ইউজ করলে বুঝতে পারবেন। মানে এটা ড্রয়িং করার মতো করে আমি জিনিসটা বানাচ্ছি। পরেরগুলো তো আমি অত কষ্ট করে বানাচ্ছি না, ওটা জাস্ট আগেরটাকেই ছোট করতেছি বা বড় করতেছি, একটা থেকেই বানাচ্ছি, আমি সেপারেটলি বানাচ্ছি না। কিন্তু ক্লিয়ার নাকি ক্লিয়ার না? আচ্ছা, এই গ্রেডিংটাও কিন্তু প্যাটার্নেরই অংশ। এই জিনিসটা সবাই বুঝে নেন। গ্রেডিং যে জিনিসটা, এটাও কিন্তু প্যাটার্ন। প্রোডাকশন প্যাটার্নে একটা সাইজ ছিল, আর গ্রেডিংয়ে হচ্ছে আমার যে কয়টা সাইজ দরকার সে কয়টা সাইজের হয়ে গেল। এবার আমার কাছে যখন সবগুলা হয়ে গেছে, এবার আমি জাস্ট আমার হচ্ছে সাইজ রেশিও করব যে আমার কি, যেমন আমার যদি সাইজ শুধু 3টা হয়,
মিডিয়াম, লার্জ, এক্সট্রা লার্জ, এম, এল, এক্সেল এই 3টা সাইজ যদি থাকে, আর এল যদি 2 পিস থাকে, আর এম একটা, এক্সেল একটা, তাহলে আমার 4টা পিস হইলো। প্রত্যেকটা পিসে আমার যদি 10টা কাপড়ের টুকরা হয়, এই শার্টে 10টা কাপড়ের টুকরা, তাহলে 4টার জন্য আমার 40টা কাপড়ের টুকরা লাগবে। এবার ওই 40টা কাপড়ের টুকরা আমি কি করব, একটা বেসিক মার্কার বানাবো। বেসিক মার্কার বানানোর পর আমি বলে দিব যে আমার লেন্থ 1000 মিটার না, আমার লেন্থ এখন হবে 500 মিটার, আর উইডথ হবে 140 মিটার। এভাবে আমাকে মার্কার ডিজাইন করে দাও। লেকটার মডেলিস্টকে বলবো, বা হচ্ছে বক, প্রচুর সফটওয়্যার আছে। মানে এগুলো এখন ওরা হচ্ছে প্যাকেজ আকারে বিক্রি করে। প্যাকেজ বলতে কি, অটোমেটেড কাটিং মেশিন, সেই অটোমেটেড কাটিং মেশিনের সাথে ওদের নিজস্ব সফটওয়্যার ওরা নিজেরা দিয়ে দেয়। তো যেমন BOK, বক, ওইটা আছে, আরও অনেক আছে, লেকট্রা মডারিস আছে। একটা মনে হয় XYZ প্যাটার্ন, এরকম একটা আছে। আর মানে এখানে 10-12টা মানে এক্সিস্টিং সফটওয়্যার আছে, আমার এখন নাম মনে আসতেছে না। এরকম অনেকগুলো সফটওয়্যার আছে। আচ্ছা, তো আমার কি হলো, এরপরে মার্কারটা বানানো হয়ে গেল। তাহলে মার্কার পর্যন্ত যেহেতু চলে আসছে, এরপর আমি কি করব, মার্কার পর্যন্ত যেহেতু চলে আসছে, এবার আমার কাপড়গুলো নিয়ে আসতে হবে। যে কাপড়গুলো স্টোর রুমে রেডি করে রাখা আছে, যে আমার হচ্ছে প্রোডাকশন শুরু হবে 1 মে হচ্ছে ছুটির দিন, ওদিন গার্মেন্টস চললে গার্মেন্টস ভেঙে চুরে ইয়ে করে ফেলবে। হ্যাঁ, 2 মেতে প্রোডাকশন হবে, ঠিক আছে। তাহলে 2 মেতে প্রোডাকশন হলে আমার 30 এপ্রিলের ভিতরে কাটিংটা শেষ হয়ে যেতে হবে। কথার কথা, আমার হচ্ছে 1000 পিস এই শার্টটা, 1000 পিস হচ্ছে প্রোডাকশন শুরু হবে 2 মে থেকে। তাহলে 2 মে থেকে যখন প্রোডাকশন শুরু হবে, আমার এইটার কোয়ান্টিটি যদি কত বললাম, 1000 পিস বললাম, তাই না? তাহলে 1000 পিস এটার কোয়ান্টিটির জন্য আমার কতগুলো কাপড়ের টুকরা কাটা লাগতেছে? 10,000 পিস। বাকিরা মনোযোগ দেয় নাই, তৃষ্ণা এটা বলতে পারছো, বা মনোযোগ দিলেও বাকিরা বলতে পারে নাই। তাহলে 10,000 পিস কাপড়ের টুকরা কাটা লাগবে। এই 10,000 পিস কাপড়ের টুকরা কাটার জন্য আমার এই যে মার্কার রেডি, মার্কার আমি এই যে এই প্যারামিটারসে মার্কার রেডি করে ফেললাম। সেই মার্কারটা গতকালকে মনে হয় বলছিলাম কোন মেশিনের সাহায্যে প্রিন্ট করা হয়, সবাই খেয়ে ভুলে আছে। প্লটার মেশিনের সাহায্যে। আর মার্কার কিন্তু পাতলা কাগজ, আপনারা লিখতেছেন যে কাগজে, সেই কাগজে প্রিন্ট করা হয়। আর প্যাটার্ন কি এরকম পাতলা কাগজ? প্যাটার্ন হচ্ছে মানে কি বলে, বোর্ড পেপার, মোটা কাগজে, যে আপনাদের দেয়ালে যেরকম টাঙানো আছে এরকম মোটা কাগজ। আচ্ছা, তো প্লটার মেশিনের সাহায্যে মার্কার বানানো হলো। মার্কার বানানোর পর এই যে আজকে 29 তারিখ এখন কাটিং হবে ফ্লোরে। কাটিং হয়ে 10,000 টুকরা ওরা কেটে ফেলবে। 10,000 টুকরা কাটার জন্য যদি ওকে ধরেন একটা লে, এবারে যে ফ্যাব্রিক কী করতে হবে, ফ্যাব্রিক স্প্রেডিং করতে হবে, ফ্যাব্রিক বিছাইতে হবে। এই যে ফ্যাব্রিক, এটা বিছানোর এন্ড রেজাল্ট দেখতেছেন, ফ্যাব্রিক বিছানো এখানে শেষ হয়ে গেছে। ফ্যাব্রিক বিছানোর ভিতরেও অনেক পদ্ধতি আছে, ম্যানুয়াল পদ্ধতি আছে, সেমি অটোমেটিক আছে, অটোমেটিক পদ্ধতি আছে। আর ফ্যাব্রিক শুধু বিছাইলে তো হচ্ছে না, ফ্যাব্রিক বিছানোর পর কিন্তু কাটতে হবে 2 সাইডে, তাই না? ফ্যাব্রিকটা আমি একটা রোল, আমার তো ফ্যাব্রিক রোল আকারে আসতেছে, তাই না? পাটি যেভাবে রোল করা থাকে, মোড়ানো থাকে, ফ্যাব্রিক ওরকম মোড়ানো থাকে না, রোল করা। ফ্যাব্রিক রোল করাটাকে আমি টেবিলে এক সাইডে বিছালাম, বিছানোর পরে এই পাশে কাটতে হবে না, তারপর আবার এই সাইড থেকে আবার বিছালাম। ওই ফ্যাব্রিক বিছানোরও কিন্তু ওয়ে আছে, বিভিন্ন প্রকারভেদ আছে। হ্যাঁ, ওইটা আমরা চ্যাপ্টার বাই চ্যাপ্টার যখন যাব তখন ভিডিওতে দেখাবো। আচ্ছা, ঠিক আছে। সবাই দেখেন, এটা সবাইকে জিজ্ঞেস করবো, শুধু জুলিয়ানকে জিজ্ঞেস করবো না, কি বুঝতেছেন। একটু ঝাপসা আসতেছে, আজকে ওয়াইফাই প্রবলেম করতেছে তো। এই যে হুম
এই যে ওই যে কাটতেছে দেখছেন, কেটে আবার টেনে বিছালো। এটা ফুল অটোমেটিক হচ্ছে। 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন কোন কোন জায়গায় আছে? ফ্যাব্রিক স্প্রেডিংয়ে আছে। যদি জিজ্ঞেস করা হয় 4র্থ শিল্প বিপ্লব কোথায় দেখছেন, ফ্যাব্রিক স্প্রেডিংয়ে। মানে দুই না, ওটাকে আবার ছোট করে করে কাটা হবে। এটা এখন জাস্ট ফ্যাব্রিক বিছাচ্ছে। ফ্যাব্রিকের এই বড় রোলটা কোনটার সাথে হচ্ছে লাগানো আছে, যে কেটে কেটে। আচ্ছা, তাহলে ভিডিওটা আরেকবার দেখতে হবে। এই সাইডে আসলে এই ভিডিওটার কোয়ালিটিটাও অত ভালো না। আপনার প্রত্যেকটা জায়গায় ফিডার বলে একটা জায়গা আছে, যে জায়গায় আমি ফিড করব আমার যে ফ্যাব্রিকের রোলটা এখানে পিছনে ফিডারের একটা জায়গা আছে, যে জায়গায় রোলটা আমি সেট করব দুই সাইডে। সেট করা বলতে কি বুঝাতে পারি, যেমন ধরেন এই ড্রয়ারটা যেমন এখানে ঢুকানোর একটা জায়গা আছে না, ড্রয়ারটা তো শুরুতেই ঢুকানো ছিল না, তাই না? টেবিলটা বানাইছে, তারপর তো ড্রয়ারটা ফিট করছে এখানে। তো তেমন হচ্ছে ওই রোলটা এই মেশিনের ঠিক পিছনে একটা জায়গা আছে ইনপুট দেওয়ার, যে জায়গাটায় ফ্যাব্রিক রোলটা আটকায় দেওয়া হয়। আটকায় দেওয়ার পরে কি করা হয়, রোলটা একটু বের করা হয়। বের করে এইদিকে যতগুলা ভেতরের কি বলে সাপোর্টিং রোল আছে, সাপোর্টিং রোলার, সেই সাপোর্টিং রোলারের ভেতর দিয়ে বের করে এই জায়গা পর্যন্ত ওইটা ম্যানুয়ালি টেনে দেওয়া হয়। টেনে দেওয়ার পর বাকিটা মেশিন অটোমেটিক করে। আবার একটা জিনিস খেয়াল করবেন, ও জাস্ট ডেমো রান করে দেখাচ্ছে, যে অপারেটরটা পাশে ছিল, এই যে ও কি করলো, ও একবার কিন্তু আগে করুক, তারপর বলতেছি। এই যে রোলটা কিন্তু অনেক পিছন পর্যন্ত, মনোযোগের দিকে দেন, রোলটা কিন্তু অনেক পিছন পর্যন্ত বিছানো ছিল, তাই না? ও একবার কিন্তু মাঝখানে থামাই দিল, কারণ ও ডেমো হিসেবে দেখাচ্ছে এখন। এই যে এই জায়গাটায় ও এখন থামাই দিবে, এই যে এই জায়গায় থামাই দিছে, কিন্তু রোল কিন্তু আরও পিছন পর্যন্ত ছিল, কারণ ও এখন ডেমো রান করে দেখাচ্ছে। এটা তো জাস্ট অ্যাডভার্টাইজ, এটা তো অ্যাকচুয়াল প্রোডাকশন না। এগুলা কখন প্লে করে, এগুলো হচ্ছে আপনারা ডিটিজি এক্সিবিশনে যাবেন বা সারা বছরই এক্সিবিশন চলতে থাকে। এটা তো ওদের এই যে গেট অন এগেইন অটোমেটিক স্প্রেডিং মেশিন, এই যে এটা হচ্ছে ওদের এই যে কোম্পানির নামই হচ্ছে গেট অন এগেইন, দেখছেন? হ্যাঁ, আপনারা কিনবেন বা আপনারা যে কোম্পানির জন্য জব করবেন তারা কিনবে। ইনভেস্টাররা যাদের লাগবে স্প্রেডিং মেশিন, সচরাচর যারা অলরেডি এস্টাবলিশড হয়ে গেছে যে গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলো, তারা এই অটোমেশনগুলো আস্তে আস্তে নিজেদের কাছে নিয়ে আসে। আর যারা হচ্ছে মাঝারি লেভেলের রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রি, এখনও টপ র্যাঙ্কে পৌঁছাতে পারে নাই, ওরা ফুলি অটোমেশনটা আনে না। কারণ ব্যাপারটা শুনতে আশ্চর্য লাগতে পারে, দীর্ঘমেয়াদে গিয়ে এই যে অটোমেশনটা আমার সাশ্রয়ী, কিন্তু বর্তমানে তো অনেক খরচ হবে। ইনস্টলেশন কস্ট, 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের ক্ষেত্রে অটোমেটিক যে মেশিনগুলা, এগুলোর ইনস্টলেশন কস্ট হচ্ছে অনেক বেশি। ইনস্টলেশন কস্ট বুঝেন তো, শুরুতে যে আমি কিনে আনবো, আর ইন্ডাস্ট্রিতে যেগুলো চলতেছে ম্যানুয়াল বা সেমি অটোমেটিক, ওগুলাতে আমার ইনস্টলেশন কস্ট কম। ইনস্টলেশন কস্ট যেটা আমি বহুত আগে ইনস্টল করছি ওটা চলতেছে, আমি শ্রমিককে তো অল্প বেতন দিচ্ছি, শ্রমিককে অল্প বেতন দিয়ে শ্রমিক এগুলা মানে ম্যানুয়াল যে ফ্যাক্টরিগুলো, ওখানে তো শ্রমিক কেচি দিয়ে কাটে। কি করে, এটা হচ্ছে মেশিনের পুরা মেকানিজম সেট আপ একই থাকে। একই থাকার পর রোলটা ও হাত দিয়ে এভাবে টানে,
মানে মেশিনটাকে টেনে এই সাইড পর্যন্ত এনে বিছায়, বিছানোর পর একজন ওখানে বসে থাকে, সে হচ্ছে কেচি দিয়ে কেটে দেয়, তারপরে আবার ও টেনে নিয়ে গিয়ে এই জায়গায় নিয়ে আসে, এই সাইডে আরেকজন থাকে, সে কেচি দিয়ে কেটে দেয়, মানুষ দিয়ে করতেছে কাজটা। বুঝি নেই। হ্যাঁ বাঁকা কাটে তো, বাঁকা হয়। লস হওয়া বলতে কি, এইটাকে বলে হচ্ছে সেলভেজ ফ্যাব্রিক, কিনারা ফ্যাব্রিক। আপনার প্রত্যেকটা যে ফ্যাব্রিকের প্লাই আছে, এখানে ধরেন 100টা ফ্যাব্রিকের প্লাই মিলে একটা ফ্যাব্রিকের লে হয়েছে, টোটালটাকে আমি একটা লে বলবো। একশোটা প্লাই সমান একটা লে। তো এই প্লাইগুলোর যে কিনারা দেখতেছেন, কিনারাগুলো কিন্তু এমনিতেই এই যে এখানেও কি সুতা, মানে সুতা সুতা ভাবটা চলে আসছে না, একদম সোজাভাবে কাটার পরও তো কিনারাটা 100% ইউজ করা যায় না, এগুলোকে বলে সেলভেজ ফ্যাব্রিক। এই কিনারা বাদ যায়, সব ক্ষেত্রে কিনারা এমনি বাদ যায়। আপনারা নিজেরাও দেখবেন যে থান কাপড় কোনো একটা ড্রেস বানানোর জন্য, পাঞ্জাবি বা শার্ট বানানোর জন্য যদি একটা থান কাপড় কিনে আনেন, তলায় দেখবেন যে এস টেক্সটাইলস, ওদের নিজেদের ব্র্যান্ড ইয়ে করা থাকে না, প্রিন্ট করা থাকে না, ওইটা দিয়ে কি আপনি ইউজ করতে পারতেছেন? অ্যাপারেলে তো ওইটা ইউজ করতে পারতেছেন না। সেলভেজ ফ্যাব্রিক এমনিতেই ওয়েস্ট হবে। ওকে, এতটুকু কি ক্লিয়ার স্প্রেডিং পর্যন্ত? ওকে, স্প্রেডিং যখন হয়ে গেল, সেটা আপনি কেন বলতেছেন? আনিকা কি বলতে বলছেন? আনিকা বলতে বলছেন? তাহলে আপনাকে কি পানিশমেন্ট দিব বলেন? বাইরে যাবেন? হ্যাঁ, আচ্ছা, এই যে দেখেন, এটা হচ্ছে 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের আরেকটা এক্সাম্পল, যে ফুল অটোমেটিক কাটিং হেড। হ্যাঁ, এটা আজকে আবার দেখাচ্ছি, যে একজনও যদি নতুন থাকেন, এই যে আজকে দেখাচ্ছি, সবসময় হয়তো দেখাবো না, যখন এই চ্যাপ্টারটা আসবে তখন দেখাবো আবার। এই যে এখানে একটা লেজার পয়েন্টার আছে, লেজার পয়েন্টার দিয়ে ইউটিউব শর্টসে এটাই প্রবলেম। হ্যাঁ, আমার মোবাইলে ভিডিও ছিল, কিন্তু সেই ভিডিও তো আমি এখান থেকে প্লে করতে পারবো না, নিজে ইন্টার্নশিপে গিয়ে ভিডিও করছিলাম। ও প্যাটার্ন কাটতেছে, আহা কত অ্যাডভান্স হয়ে গেছে দেখেন, ও সরাসরি প্যাটার্ন কাটতেছে কিভাবে। এই জিনিস বাংলাদেশে দেখি নাই। এটা দেখছেন কোন ইন্ডাস্ট্রিতে?
হুম ডিটিজি এক্সপো, হ্যাঁ ডিটিজি এক্সপোতে পাবেন ইন্ডাস্ট্রি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, না না বেটেক্স, আচ্ছা বেটেক্স তো আপনারা মনে হয় ভিজিট পান নাই না? বেটেক্স আপনাদের সিনিয়ররা পাইছিল 14 ব্যাচ পর্যন্ত। এই বেটেক্স গার্মেন্টস লিমিটেড ওখানে কিন্তু এইভাবে অটোমেটিক কাটিং মেশিনে প্যাটার্ন কাটে প্লাস্টিকের। ও হ্যাঁ এখন অনেক জায়গায় চলে আসছে। ফ্যাব্রিকের উপরে এই যে রেড রেড প্যাটার্নগুলো এগুলো কি কিভাবে প্রিন্ট করবে? এটা ফ্যাব্রিকের উপর না, এটা কিসের উপরে? এটা মার্কার বানাচ্ছে। এটা ফ্যাব্রিক না, এটা মার্কার বানাচ্ছে। এটা তো ফ্যাব্রিকের মতো স্যার। হ্যাঁ হ্যাঁ প্লাস্টিক, এটা প্লাস্টিক। মানে প্লাস্টিক না ঠিক, সিনথেটিক মোটা কাপড়, কিন্তু এটা প্যাটার্ন হিসেবে কাটতেছে। হ্যাঁ 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 এটা কিভাবে আসছে? প্রথমে সফটওয়্যার ওই যে ওই যে প্রিন্ট করে বের হয়েছে না? দাঁড়ান দেখাচ্ছি। ওখানে দেখতেছেন কম্পিউটার, এইটা একসাথে অ্যাটাচড, এই কম্পিউটারটা এই মেশিনের সাথে অ্যাটাচড। ও ও বললাম না যেমন বিওকে, আমি বক্স সফটওয়্যারের এক্সাম্পল দেখালাম না, বিওকে ওরা নিজেরা মেশিন প্লাস কম্পিউটার একসাথে সেল করে, মানে কম্বো আকারে, প্যাকেজ আকারে। ওই কম্পিউটারে আপনি জিনিসটা ইনপুট দিবেন, ফিট করবেন যে আমার প্যাটার্ন, আমি হচ্ছে বটম আইটেম বানাবো, ওভেন প্যান্টস ট্রাউজার বা নিট ট্রাউজার বা ওভেন প্যান্ট। তো নিট ট্রাউজার বা ওভেন প্যান্ট যখন আমি বানাবো ওই অনুযায়ী আমাকে হচ্ছে প্যাটার্ন কাট করতে হবে, মানে প্যাটার্ন বানাইতে হবে সফটওয়্যারে। বানানোর পর ওই অনুযায়ী আমি মার্কারও বানাবো। মার্কার বানাইলে বা আমি মার্কার বানালাম না, প্যাটার্নই বানালাম। প্যাটার্ন বানানোর পর গ্রেডিং করলাম, গ্রেডিং করে আমার যে রেশিও 1:2:1 যেটা আমি এক্সাম্পল দিলাম, ওই অনুযায়ী আমি এখানে সব ইনপুট দিলাম। ইনপুট দেওয়ার পর অটোমেটিক এখানে ওই যে লেজার কাটিং মেশিন দিয়ে কেটে দিচ্ছে। এটা আপনার প্যাটার্ন। এবার এই প্যাটার্নটা কি হবে, এই প্যাটার্নটা রেফারেন্স অনুযায়ী, মানে এটা রেফারেন্স হিসেবে আমার কাছে থাকবে। প্যাটার্ন যেরকম আমি সফটওয়্যার থেকে বানিয়ে নিছি, সফটওয়্যার থেকে আমি মার্কারও বানিয়ে নিব এরপরে। এই যে ও যে জিনিসগুলো কাটবে, এটা আপনারা ইন্ডাস্ট্রিতে গেলে দেখবেন। হ্যাঁ এই যেগুলো কাটলো না, আচ্ছা ইন্ডাস্ট্রি পর্যন্ত যাইতে হবে না, আমি একটা ছবি দেখাই তাহলে বুঝবেন। এই যে কাপড়ের কাগজের যে টুকরাটা এভাবে কাটছে, কাটার পর এগুলো সব কিন্তু ঝুলানো থাকে। এই যে এগুলো কিন্তু অলরেডি ওই সুইং ফ্লোরে বা কাটিং ফ্লোরে এক জায়গায় সব এই যে এইভাবে ঝুলানো থাকে। তো প্যাটার্নগুলো আপনি বানায় জাস্ট নিজের রেফারেন্স হিসেবে নিজের কাছে রেখে দিবেন, বুঝতে পারছেন? আর মার্কার প্যাটার্ন যেভাবে আপনি অটোমেটেড ওয়েতে বানাচ্ছেন, সফটওয়্যার বানায় দিচ্ছে, মার্কারও কিন্তু সফটওয়্যারই বানায় দিবে। বানায় দেওয়ার পরে ওই যে প্লটার মেশিনের মাধ্যমে বড় একটা কাগজে প্রিন্ট করেও দিয়ে দিবে। দেওয়ার পর সেই জিনিসটাই আপনি হচ্ছে ওই পুরা ফ্যাব্রিক লে, এই যে ফ্যাব্রিক লের উপরে মার্কারটা বিছাবেন। বিছানোর পরে ওই অটোমেটিক কাটিং হেড যদি থাকে, এখানে তো আমি আসলে অটোমেটিক কাটিং হেড দেখানোর জন্য ইয়ে করছিলাম, ইউটিউবে ঢুকছিলাম মূলত। এই যে তারপরে আপনি মার্কার যেভাবে বানাবেন সেই অনুযায়ী কিন্তু এই যে অটোমেটিক কাটিং হেড যেটা, সে কেটে দিবে। এটা হচ্ছে ফুলি অটোমেটেড সিস্টেমে। আর যেটা ম্যানুয়াল সিস্টেম, সেখানে কিন্তু এই যে অটোমেটিক স্ট্রেট নাইফ, সেই সেমি অটোমেটিক স্ট্রেট নাইফ দিয়ে একজন অপারেটর নিজে নিজে কাটবে। মানে আপনারা কাটিং পড়বেন এখানে, কাটিং, হ্যাঁ বাংলাদেশে এটাও আছে, আবার ম্যানুয়ালটাও আছে। আপনারা যে এই রোডে যখন যাওয়া আসা করেন, একটা লে 100 প্লাই, একটা লে মানে 100 প্লাই আমি একবার কাটলাম, কাটার পর আবার আলাদা একটা মার্কার প্রিন্ট করতে হবে। এইটা ডিপেন্ড করে আপনার যে নাইফের লেন্থের উপর। আপনার নাইফের লেন্থ যদি হয় 6 সেন্টিমিটার, ঠিক আছে, আপনার জন্য সেফ হবে 3 থেকে 4 সেন্টিমিটার উচ্চতা পর্যন্ত কাপড় করে সেটা কাটা। আপনি যদি এই 6 সেন্টিমিটার যে নাইফ, সেটা দিয়ে 6 সেন্টিমিটারের কাপড় কাটার চেষ্টা করেন, এই যে ব্যাপারটা বুঝতে পারছেন যে আপনি এতটুকু পর্যন্ত কাপড় সব বসাই ফেলছেন, এবার আপনি ওই মেশিনটা দিয়ে কাটার চেষ্টা করবেন, তখন কিন্তু কাটাটা ভালো হবে না এবং আপনার ওটা রিস্ক হয়ে যাবে, অনেক বড় রিস্ক হয়ে যাবে। আপনার চিন্তা করেন এখানে হচ্ছে 500টা গার্মেন্টসের জন্য কাপড়ের টুকরা হয়তো পুরোটাই আপনি নষ্ট করে ফেলছেন, তাহলে কত বড় লস। তো এই জন্য এই জিনিসগুলো খুব সেন্সিটিভভাবে, মানে ক্যালকুলেটেড ওয়েতে করতে হয়। এবং এই জায়গাতেই ইঞ্জিনিয়ারদের প্রায়োগিক দিকটা আসে। ইঞ্জিনিয়াররা সেলাই করবে না, কিন্তু ইঞ্জিনিয়ারকে সেলাই শিখতে হবে, মানে সেলাই চিনা থাকতে হবে।
সেলাই করাবেন এবং সেলাইয়ের ভেতরে অনেক ফল্ট আসবে, সেই ফল্টগুলো কেমনে সলভ করতে হয় সলিউশন আপনাকে দিতে হবে। মানে ইঞ্জিনিয়ারের কাজ সেলাই করা না। ইঞ্জিনিয়ার যারা সেলাই করবে তাদেরকে আপনি হায়ার করবেন, হায়ার করার পর তাদেরকে মেনটেন করবেন। তারপর ইঞ্জিনিয়ারদের আর কি কাজ আছে? ইঞ্জিনিয়ারদের কাজ আছে হচ্ছে আপনাদের এই যে নতুন অর্ডারগুলা বা ডাইভার্সিফিকেশন করতে হবে নিজের প্রোডাক্টের ভিতরেই, আমার নিজের যে ক্যাপাসিটি এর ভিতরে কেমনি আরও ডাইভার্সিফিকেশন করা যায়। ইঞ্জিনিয়ারের আর কি কাজ আছে? ইঞ্জিনিয়ারের কাজ আছে হচ্ছে নতুন নতুন বায়ার নিয়ে আসতে হবে, মানে ওটা সরাসরি ইঞ্জিনিয়ারের কাজ না, ওটা মার্চেন্ডাইজারের কাজ। অ্যাপারেল নিয়ে কথা বললে তো অ্যাপারেলে আসলে বিজনেস অ্যালাইন হয়, আমি ওটা আগেও বলছি। ইঞ্জিনিয়ারের আর কি কাজ আছে? ইঞ্জিনিয়ারের কাজ হচ্ছে অপটিমাইজ করা। অপটিমাইজ মানে কি? যে আপনার যতটুকু যতটুকু মেশিন, যতটুকু ম্যাটেরিয়াল আছে ওইটা থেকে সর্বোচ্চটা আদায় করে নেওয়া, অপটিমাইজ করা, অপচয় রোধ করা, ওয়েস্টেজ কমানো, এটা হচ্ছে ইঞ্জিনিয়ারের কাজ। ইঞ্জিনিয়ারের কাজ কি? ইঞ্জিনিয়ারের কাজ হচ্ছে প্রত্যেকটা অপারেশনকে, প্রত্যেকটা প্রসেসকে সাস্টেনেবল করা। সাস্টেনেবল করা মানে কি? যে যেটা হচ্ছে টেকসই হবে, যেটা আমি এখন করতেছি যেটা 5 বছর পরও আমি সেম ওয়েতে করতে পারবো, যেটা আমার চেঞ্জ করা লাগবে না। প্রসেসটাকে এমনভাবে ডিজাইন করা যাতে ওটা সাস্টেনেবল হয়, ওটা যাতে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি হয়। এই জিনিসপত্রগুলো নিয়ে যদি কাজ করা শুরু করেন দেখবেন কাজ আর শেষ হচ্ছে না। মানে সেলাই করতে হবে না, ইঞ্জিনিয়ারের কাজ সেলাই করা না, সেলাই শিখাও না। মানে সেলাই আপনাকে চিনতে হলে সেলাই শিখতে হবে, কিন্তু এমন না যে আমাকে খুব দক্ষ সুইং অপারেটর হয়ে যেতে হবে যে আমি যাতে এক জায়গায় বসে 1 ঘন্টায় 200 পিস একই সেলাইটা 200 পিস করে ফেলতে পারতেছি, ওই দক্ষতা অর্জন করতে হবে না। তো এবার কোনটা? সেলাই মেশিন তো এখানে আছে এবং আপনাদের হচ্ছে ল্যাব ইনস্ট্রাক্টর আছে, আমি আছি। আপনারা মেশিন ইউজ করতে চাইলে আমাদের পারমিশন নিয়ে করবেন। হ্যাঁ, কিন্তু ওইরকম যেটা বললাম যে আপনার হচ্ছে ঘন্টায় 100 পিস করা বা ঘন্টায় পুরো যে, ওগুলোর জন্য আলাদা কোর্স আছে, ড্রেস মেকিং কোর্স। হ্যাঁ, ওই আর সেলাই করার যে ব্যাপারটা, ছোটোবেলায় যখন হাতের লেখার প্র্যাকটিস করায় তো ঘরের কোনো ফ্যামিলি মেম্বার বা কেউ হয়তো স্কুলে গিয়েও এটা শিখছেন, তো ওটা কি একদিনে পারছেন স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ সব সুন্দর করে লিখতে? ওটা প্র্যাকটিস লাগে। সেলাইও এরকম একটা জিনিস যে বেসিক শিখাটা কোনো টাফ কিছু না, কিন্তু প্র্যাকটিস। পারফেক্ট সেলাই করার জন্য প্র্যাকটিস লাগবে, প্র্যাকটিসের বিকল্প নাই। হাসান যে সেলাইগুলো করে, হাসান কিন্তু গার্মেন্টও ডিজাইন করে, ওই যে ডামিতে পরানো আছে কয়েকটা কিন্তু হাসানের তৈরি করা। তো ও কিন্তু একদিনে করে নাই। ও কি একদিনে করছে? ও একদিনে পারে নাই, ও আগের থেকেই। ও তো 12 ব্যাচের স্টুডেন্ট। তো আমি যখন 12-13 ক্লাস নিতাম তখন ও প্রথমে ওখানকার ছিল, ফ্লোর অ্যাসিস্ট্যান্ট, ফ্লোর বয় ছিল। তো ও তখন আমার সাথে পারমিশন নিয়ে ও ল্যাবে আসতো, এসে ওকেও আমি হচ্ছে জিনিসপত্র ও আমার থেকে শুনে নিত, আর ও নিজে ইউটিউব দেখতো। ইউটিউব দেখে করে ওগুলো ওই বিল্ডিংয়ের কাহিনী, 2023 সালের কাহিনী বলতেছি। ওগুলো করে এখনও বিবিএর স্টুডেন্ট হয়েও আমাদের ল্যাব ইনস্ট্রাক্টর হয়ে গেছে, কারণ ওই দক্ষতাটা ও অর্জন করছে। আশা করি প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। এটা নিজের উপর, পুরোটা নিজের উপর এবং প্র্যাকটিসের উপর। আচ্ছা, ফ্লো চার্টে ফেরত আসি। আর